দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি আফরোজা সোমা। দেশ এবং দেশের বাইরের সমসাময়িক চলতি ঘটনাবলীর এই আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে দেশ টিভির পর্দায় এবং আপনারা এর পাশাপাশি অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুকেও। আমাদের ফেসবুকের ঠিকানা হলো www.facebook.com/deshtv.online। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন আপনারা দর্শক চাইলে সরাসরি ফোনও করতে পারেন। ফোন নাম্বারগুলো কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে আমাদের টিভি পর্দায়, আপনারা সেখান থেকে দেখে ফোন করতে পারেন। আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে অনুভূতি ও গুজবের দায়। আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে আমরা যে বাংলাদেশে রয়েছি সেখানে এর চেয়ে ভয়াবহ গুরুত্বপূর্ণ এবং এর চেয়ে আগ্রাসী বিষয় বোধ হয় আর কিছুই নেই। আজ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চারজন অতিথি। আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন, আগে চলুন তার সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আরো অনলাইনে যোগ দিয়েছেন তিনজন অতিথি। রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো রয়েছেন মনিরুল ইসলাম, প্রধান CTTC DMP, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সঙ্গে আরো রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক লীনা পারভিন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। আমরা আজকের মূল আলোচনায় যাবার আগেই এই যেটি আমাদের আজকের আলোচনার বিষয় অনুভূতি এবং গুজবের দায়, এই যে ধর্ম অবমাননার নামে বা কোনো একটি গুজব ছড়িয়ে দিয়ে যে কোনো জায়গায় যে কাউকে হয়তো আমরা পিটিয়ে হত্যা করবার মতন ঘটনা দেখছি, এই ঘটনাগুলোর বিষয়ে আজকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর সেই ক্লিপটি দেখে আসতে চাই। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওরা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। শুনছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা এই সূত্র ধরেই মাহবুব কামাল শুরুতে আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি বার্তাও শুনলেন এবং বর্তমানে বাংলাদেশে যে ঘটনাবলী, যে ঘটনা পরম্পরা আমরা একের পর এক ঘটে চলতে দেখছি, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আজকের এই বাস্তবতায়, অনুভূতি এবং গুজব? আসলে দেশ একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে এবং এই অবস্থার পরিবর্তন করতে না পারলে হয়তো 5-7 বছরের মধ্যে এটা আফগানিস্তান হয়ে যেতে পারে, যে অবস্থা চলতেছে এখন। যে গুজবটা কি? গুজবের উৎপত্তি অনেক আগে। হ্যাঁ, সেই মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্তের যে উপদেষ্টা ছিলেন চাণক্য, উনি বলেছিলেন গুজব মানে হচ্ছে উদ্দেশ্যপূর্ণ প্রচার, যে প্রচারের মধ্যে উদ্দেশ্য চরিতার্থ করার একটা বাসনা থাকে। আর মডার্ন বিজ্ঞানী রবার্ট নেভ, উনি একজন মার্কিন বিজ্ঞানী, উনি এ সাইকোলজি অব রিউমার গ্রন্থে বলছেন যে গুজবের 3টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে
আপনার গুজব মুখের কথায় ছড়ানো হয়, দুইটা হচ্ছে কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে বলা হয়, আর 3 নম্বর হচ্ছে গুজবের মাধ্যমে সাধারণ মানুষের বাসনা চরিতার্থ তো হয়। আমরা এখন বাংলাদেশে যেটি দেখছি, এখানে আপনি কোন বিষয়টির সঙ্গে সম্পৃক্ত করছেন? বাংলাদেশে মানে গুজবটা, এর পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে বলে আমি মনে করি, গোষ্ঠীগত উদ্দেশ্য আছে। কারণ আমি এই যে বুড়িমারির ঘটনাটা ধরেন, বুড়িমারির ঘটনাটা এটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বুঝবেন যে আসলে বাংলাদেশে কোন ধরনের গুজব চলতেছে। যাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা কি এই ব্যাখ্যা একটু পরে এসে শুনি, কারণ আমাদের সঙ্গে অন্য যারা অতিথি রয়েছেন তাদের কাছ থেকে আমরা সংক্ষেপে শুরুতে একটু করে শুনে আসতে চাই। প্রথমেই আমি আসতে চাই সাবেক আইজিপি AKM শহীদুল হক আপনার কাছে। আপনি শুনছিলেন আমাদের অতিথির বক্তব্য। খুব বিপজ্জনক একটি পর্যায়ে দেশ চলে গেছেন বলে জ্যেষ্ঠ সাংবাদিক তিনি মনে করছেন, এবং গুজবের কিছু উদ্দেশ্যও থাকে। তো আপনি দীর্ঘদিন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নানা কিছু পর্যবেক্ষণ করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। যে আমাদের সম্মানিত আলোচক যে প্রথমে শুরু করলেন, দেশ বিপজ্জনক অবস্থা চলে গেছে, যে কোনো সময় আফগান হয়ে যাবে, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। দেশে অবস্থা নেই। আফগানিস্তানের যে জঙ্গি বাদের যে তৎপরতা, ওটা ধারে কাছে বাংলাদেশ নেই। বাংলাদেশ অনেক শান্তিপূর্ণ পরিবেশ কথা করছে, এবং যারা জঙ্গি তারা তো অনেক দমিত অবস্থা আছে, তারা আছে কিনা তো আমরা জানি, সে অবস্থা নাই। গুজব যারা ছড়াচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে ধর্মকে ব্যবহার করে, আমরা দেখেছি 2013 সালে যখন দেলাওয়ার সাঈদীকে ফাঁসির আদেশ দেওয়া হলো, তখন চাঁদে তার ছবি দেখা গেছে। এটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যেভাবে ধ্বংস কাজকর্ম করা হয়েছে, বহুত লোককে হত্যা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, সম্পদ নষ্ট করা হয়েছে, অনেক আহত নিহত হয়েছে, একটা একটা অরাজকতা অবস্থা সৃষ্টি করছে। এটা কারা করছে? যে সমস্ত জায়গাগুলিতে জামাত শিবিরের অধ্যুষিত এলাকা যেগুলি, আপনি মনে করেন চিটাগাঙ্গের সাতকানিয়া, তারপরে আপনার রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, সাতক্ষীরা, এইসব জায়গায় কিন্তু বেশি হয়েছে। তাতে এটা বোঝা যায় যে একটি বিশেষ দল, ইসলামিক দল যেটা দাবি করে জামাত ইসলাম, ওরা তো সবসময় এই ষড়যন্ত্র করে এই কাজগুলি করছে এই সময়। এখন এরপরে আমরা দেখলাম রামের ঘটনা, নাসিরনগরের ঘটনা, সবগুলির পিছনে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যারা মানে আপনার খোলা রাজনীতি করে মানুষকে জমাতে পারে না, তারা এরকম ষড়যন্ত্র করে না, এরকম মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য মানুষকে ধাবিত করে। আপনার যে লালমনিরহাটের ঘটনা, আমাকে একজন বলতেছিল, এক মসজিদের ইমামকে একজন ফোন করে বলছে যে পুলিশ ওই মসজিদের ফ্লোর ভাঙতেছে, ওই ফ্লোরের নিচে নাকি অস্ত্র আছে, এটা উদ্ধার করার জন্য। ওই ইমাম সাহেব বললেন যে এটা বিশ্বাস হয় না। মানে ব্যাখ্যাগুলো শুনতে চাই, তার আগে আমাদের সঙ্গে আরো যে দুজন অতিথি আছে তাদের কাছ থেকে একটু শুনে আসতে চাই। ভাই কথা বলতে সময় দিবে, কথা তো একটা নির্দিষ্ট সময় তার কথা শেষ। জি জি জি, মাঝখানে কথা বন্ধ করে দিলে তো সেটা বলা যে একটা স্পিড থাকে, একটা মেসেজ যাবে জনগণের কাছে, সে মেসেজ যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি পরে নেক্সট বক্তাকে বলেন। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসছি। আমরা এবার একটু ডিএমপি সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম আপনার কাছে শুনতে চাই। আপনি দুজনের বক্তব্য শুনছিলেন যে কোথায় কোথায় সমস্যাগুলো দেখা যাচ্ছে এবং কেন আসলে এই গুজব এতটা প্রকট হয়ে উঠছে, যেটি আমাদের সাবেক আইজিপি বলছিলেন সে 2013 থেকে শুরু করেছেন এবং এখনো সেটার একটা নানা ফর্মে গুজব ঘটতে আমরা দেখছি। তো আপনার কি মনে হয় যে কেন আমরা ঠেকাতে পারছি না? দেখুন, গুজব, আমাদের যিনি প্রথম আলোচক সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল বলেছেন যে এটার উৎপত্তি কিন্তু বহু যুগ আগে। তো অর্থাৎ সেই চাণক্য সংজ্ঞা দিয়ে গেছেন, তারপরের বিভিন্ন সময় গুজব কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে
এটি দেখা গেছে শাখা প্রশাখা বিস্তার করেছে, সেখানে রায়ট হয়েছে, ফ্রান্সের মতো দেশে রায়ট হয়েছে চতুর্দশ লুইয়ের সময় সম্ভবত এইরকম একটা গুজবকে কেন্দ্র করে। তারপরে ভারতীয় উপমহাদেশের কথা বাদ দিলেও এশিয়ার অন্যান্য দেশে, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সব দেশেই গুজব ছড়ানোর যে ইতিহাস সেটি আসলে রয়েছে। কিন্তু এই সময়টাতে এসে এটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেটি হলো আগে গুজব ছড়াতো মুখে মুখে, আমরাও আমাদের ছোটবেলায় শুনতাম ছেলে ধরা এসছে, তারপরে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, কিন্তু তখন আসলে মুখে মুখে ছড়াতো, তো ফলে এটির প্রসার এত দ্রুত হতো না এবং এটি অনেক সময় লাগতো এটা ছড়াতে, অর্থাৎ ব্যাপক মানুষের ভিতরে এটি ছড়িয়ে দিতে সময় লাগতো। কিন্তু এখন ইন্টারনেটের অর্থাৎ টেকনোলজির কারণে, সোশ্যাল মিডিয়া ভেরি ইন্টারঅ্যাক্টিভ এবং ইন্টারনেটের অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র ফেসবুক নয়, ফেসবুক, ইউটিউব, এগুলোর কল্যাণে দেখা গেছে এটা একদিকে ইন্টারঅ্যাক্টিভ, এটা সস্তা এবং এটা খুব দ্রুত সময়ে, মানে স্বল্প সময়ে ব্যাপক সংখ্যক মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া সম্ভব। তো সেই কারণেই এই সময়টাতে এসে, অর্থাৎ টেকনোলজির ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া চলছে, সেই ডিজিটাল, একদিকে মানুষ ডিজিটাইজড হচ্ছে, সাথে সাথে ডিজিটাল যে ডিভাইস গুলোকে, ডিজিটাল যে সুবিধা, সেই সুবিধাটাকে অপব্যবহার করে গুজবটাকে খুব দ্রুত বেগে ছড়িয়ে দিতে পারছে। আমরা সাম্প্রতিক কালে দেখেছি গুজব শুধুমাত্র ধর্মীয় কারণে হচ্ছে তা নয়, অনেক সময় রাজনৈতিক কারণে হচ্ছে। যেমন আমরা দেখলাম যে পদ্মা সেতুতে মাথা লাগবে, মানুষের মাথা লাগবে, এটা নিয়ে দেখেন কি ধরনের মানে নাশকতা হয়ে গেল কোথাও কোথাও। তো এটার ক্ষেত্রে ধর্মের কোনো বিষয় ছিল না। ফলে গুজব বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই এক শ্রেণীর মানুষ ছড়ায়। তো সেটিকে যদি আমরা সেটি আসলে কমিয়ে আনা, যত দূর সম্ভব সেটি যাতে কমিয়ে আনা যায়, অর্থাৎ মানুষ এটি যাতে না ছড়ায়, বিশ্বাস না করে, বা যে কোনো তথ্য পেলে সেই বিষয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এটি আসলেই গুজবটা, কারণ গুজবের যে তথ্যগুলো সেগুলো মানুষের এক ধরনের, এইগুলোর পিছনে মানুষ ছোটে, এগুলো বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসের জায়গাটাতে, অর্থাৎ সচেতনতা তৈরির মাধ্যমেই, আসলে শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সচেতনতা তৈরির মাধ্যমেই গুজবকে মানে কমিয়ে আনা, বা গুজবের কারণে যে ধ্বংসযজ্ঞ বা বিভিন্ন সময় যে নাশকতামূলক কর্মকাণ্ড হয়, আমরা সর্বশেষ লালমনিরহাটে দেখেছি, এটি আসলে সেই ক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার লীনা পারবেন, একটু আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে মনিরুল ইসলাম তিনি বলছিলেন যে এই গুজবকে কমিয়ে আনাটাই হচ্ছে প্রধান কাজ, এবং তিনি ডিজিটাল প্রযুক্তির কথা বলছিলেন। এই ডিজিটাল প্রযুক্তি, ফেসবুক তো সারা পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে, কিন্তু আমাদের দেশে সম্প্রতি যে প্রবণতা আমরা দেখছি, যে কিছু হলেই ফেসবুকে ছড়িয়ে দিয়ে এবং আক্রমণ করা, অগ্নিসংযোগ করা, পিটিয়ে মেরে ফেলবার মতন ঘটনা, এই ঘটনাগুলো বোধহয় ভারতে কিছু দেখা গেছে, কিন্তু আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, সেটা ইউরোপ, আমেরিকার উন্নত দেশগুলোতে এরকম নয়। তার মানে সেই দেশে প্রযুক্তি রয়েছে, কিন্তু প্রযুক্তির এই ধরনের হিংসাত্মক ব্যবহারের প্রবণতাটা বোধহয় খানিক কম। এই জায়গা থেকে আপনি বাংলাদেশের এই বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এইখানে আমরা কিভাবে এটি কমিয়ে আনতে পারি? ধন্যবাদ। আমি প্রথমেই আজকে এমন একটা সময় আমরা আসলে এই আলোচনাটা করছি। আমরা সবাই জানি যে আজকে ৩রা নভেম্বর ১৯৭৫ সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যার পরপরই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল ৩রা নভেম্বর। সো আমরা জানি যে জেল হত্যা দিবস, এবং আমি শ্রদ্ধা করে তাদের স্মরণ করছি। এবং তারা যে দেশটিকে আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সেটি হবার কথা ছিল অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু তারা আমাদেরকে মানে স্বাধীনতা এনে দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে উপহার দিয়ে গিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে স্বাধীনতার 50 বছর যখন আমরা পালন করব, প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের যখন প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময়টাতে আমাদেরকে, এবং যখন আমরা ডিজিটাল বাংলাদেশ বলে দাবি করছি, সেই সময়টাতে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে গুজবকে নিয়ে, কিভাবে আমরা গুজবকে
ঠেকাবো, কিভাবে গুজবের হাত থেকে দেশকে, অর্থনীতিকে এবং মানুষকে আমরা রক্ষা করব। এটা দুঃখজনক হলেও আমাদেরকে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। আপনি ঠিকই বলেছেন যে আসলে গুজব কিন্তু মানে আমাদের প্রথম আলোচক যিনি বলেছেন যে এর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং আরো কিছু উদ্দেশ্য থাকে, কিন্তু বাংলাদেশে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে প্রতিটার পিছনে আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখবো যে প্রতিটারই একটা না একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং এই রাজনৈতিক উদ্দেশ্যটা কারা পরিচালিত করছে সেটাও আমরা জানি। আপনি যে জায়গাটায় আসলে ফোকাস করতে চেয়েছেন যে অন্যান্য দেশেও কিন্তু ইন্টারনেট সুবিধা আছে, প্রযুক্তি সুবিধা আছে, কিন্তু আমাদের দেশে যতটা হিংস্রতা আমরা দেখি, যতটা আমরা দেখি মারমুখী জনগণ হয়ে যায়, সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের দেশ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ডিজিটাল বাংলাদেশ হিসেবে স্বীকৃতি আমরা পেয়েছি বা আমরা স্বীকৃতি দিয়েছি। সেই তুলনায় যে পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে রাতারাতি, যে পরিমাণ ফ্যাসিলিটিসটা আমাদেরকে এন্টাইটেল করা হয়েছে, তার তুলনায় কিন্তু জনগণকে যে শিক্ষিত করা এবং আপনার ইন্টারনেট বা প্রযুক্তির যে সুবিধাটুকু আমরা কিভাবে সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারি, এই জায়গায় শিক্ষার একটা ব্যাপক গ্যাপ রয়ে গেছে, প্রস্তুতির একটা ব্যাপক গ্যাপ রয়ে গেছে। তার আগেই কিন্তু আমরা এখন দেখেন স্মার্টফোন কিন্তু এখন হাতে হাতে, শিক্ষিত অশিক্ষিত, অল্প শিক্ষিত, সচেতন অসচেতন, প্রতিটা মানুষের হাতে এখন কিন্তু স্মার্টফোন, এবং এই স্মার্টফোনের মাধ্যমে আপনার ইন্টারনেট কানেক্টিভিটিতে আমরা চলে আসছি। কানেক্টিভিটিতে আসার কারণে এখন গ্লোবালাইজেশনের যুগ, আমরা চাইলেই কিন্তু কাউকে এখান থেকে বাদ দিতে পারছি না, কিন্তু যে প্রযুক্তি আমার হাতে তুলে দেয়, আপনার কাছে প্রযুক্তির বিষয়ে আপনার একটা বড় গ্যাপ যে কয়েকটা পয়েন্ট পাওয়া গেল। আপনি বলছেন যে আমাদের দেশে খুব স্বল্প সময়ে এটা হয়েছে, মিডিয়া লিটারেসির এক ধরনের সংকট দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা একটু মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই, আসলে কি শুধু মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম বা মাধ্যম ব্যবহারের যে এক ধরনের জ্ঞানের স্বল্পতা সেটাই দায়ী, নাকি এখানে আরো কোনো ফ্যাক্টর রয়েছে যেটা আমরা? অবশ্যই অনেক ফ্যাক্টর আছে। যেমন গুজব ছড়ায় কি কি কারণে গুজব ছড়াতে পারে। প্রথম কারণটা আমি মনে করি যে অবাধ তথ্য প্রবাহে যদি আপনি ব্যারিয়ার তৈরি করেন তাহলে কিন্তু গুজব তৈরি হবে। যেমন এই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা দেখেছি যে যখন আপনার তথ্য প্রবাহের উপরে বাধা সৃষ্টি করা হলো এবং ইন্টারনেটে স্লো করে দেওয়া হলো, একসময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তখন গুজব ছড়ালো যে আওয়ামী লীগের অফিস থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। ওই ব্যারিয়ারটা, তথ্য প্রবাহের উপর ব্যারিয়ার তৈরি করার পরে কিন্তু এই গুজবটা তৈরি হলো। আর একটা হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া, যেটা মিডিয়া গণমাধ্যম, সেই মাধ্যমে কিন্তু গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে। সেই গ্রহণযোগ্যতা কমার কারণে এই গ্যাপ দিয়ে কিন্তু গুজবগুলো চলছে, বেরোচ্ছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের সোসাইটিটা কিন্তু এখন একটা সাফোকেটিভ সোসাইটি, একটা মানে রুদ্ধ ভাব এখানে আছে। সবাই একটা সাপ্রেশনের মধ্যে ভোগে, কেউ কিন্তু সন্তুষ্ট না, সবার মধ্যে এক ধরনের অতৃপ্তি আছে। সো এই যে অসন্তুষ্টি, অতৃপ্তি, এই যে সাপ্রেশন, এইটার কিছু ডিস্টরশন হয়, এটা কিছু বিকৃতি বের হয়ে যায়, মানসিক বৈকল্য থাকে, এবং সেই মানসিক বৈকল্য থেকে গুজব তৈরি হতে পারে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে মানে ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত স্বার্থে। যেমন ধরেন আমার একজন শত্রু আছে, সে কি করলো, আমি রাস্তা দিয়ে হাঁটছি, সে ছড়িয়ে দিল যে আমি মোহাম্মদকে গালি দিয়েছি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছি, বলে সে আমাকে কি বলতে শুরু করলো। তারপর তার কিছু লোকজন হয়তো তার পাশে রেখে দেওয়া আছে, তারা এসে বললো যে কি হয়েছে ভাই, যে এটা হযরত মুহাম্মদ প্রফেটকে গালি দিয়েছে, তারা মার শুরু করলো। যখন তারা মার শুরু করলো তখন আরো লোকজন এসে মার শুরু করলো, আমার অবস্থা টাইট হয়ে গেল। এই যে ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থ, এই স্বার্থগুলো কিন্তু অনেক সময় গুজবের। এই জায়গাটাতে আমি একটু আপনার কাছ থেকে যেতে চাই, আমাদের অতিথি AKM শহীদুল হক আপনার কাছে। ইনি বলছিলেন যে কেউ যদি কারোর ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হন বা তিনি যদি তার ব্যক্তি স্বার্থে কোনো একটি ঘটনা ঘটিয়ে ফেলতে চান, তিনি হয়তো এভাবে অর্গানিক ভাবে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারেন বা প্ল্যান করেও করতে পারেন, কিন্তু এখানে
তাহলে আমরা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি, আমাদের তো এখন সাইবার ক্রাইমের আলাদা ইউনিট রয়েছে, বাহিনীগুলো তৎপর রয়েছে, এবং এই জায়গায় তাহলে আমাদের আর কি করণীয় হতে পারে? কেন তবু এগুলো চেক দেওয়া যাচ্ছে না? এখানে কি কোথাও গ্যাপ রয়েছে? দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করবে ঘটনা ঘটার পরে, যেটা আমরা বলি যে এখন একটা গুজব না ছড়ালে বুঝবো কেন কে গুজব ছড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কে ছড়াবে, এটা তো অ্যাডভান্স বলা যাবে না যদি না ঘটে। কাজে এই ঘটনা যখন ঘটে যাবে, গুজব ছড়ানো হয়ে যাবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর হয়। এর আগে তো বুঝতে পারবে না কি গুজব কে ছড়াচ্ছে না ছড়াবে, কার মনের মধ্যে কি আছে, কার পরিকল্পনা কি আছে, এটা তো অ্যাডভান্স জানা সম্ভব না। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে যে গুজব ছড়ানো হয় এবং গুজবকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে, সেগুলির ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর অতীতের প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত তৎপর ছিলেন, সফল ছিলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্ত করেছেন, মামলা হয়েছে, অভিযোগপত্র দাখিল হয়েছে। এখানে কোনো ঘটনাই কেউ ছাড় পায়নি, যতটুকু সম্ভব আপনার তদন্ত করে এদেরকে আইডেন্টিফাই করছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যেখানে সমস্যা যে আমরা পুলিশের পক্ষ থেকে চার্জশিট অভিযোগপত্র আদালতে দেওয়া হল, কিন্তু তারপর যেটা বিচার হবে, সেই বিচারে কোনো রায় হলো কিনা, রায় বিচার হয়েছে কিনা, সাজা হয়েছে কিনা, এটা পুলিশও জানে না, সাধারণ পাবলিকও জানে না। এখানে আপনাকে আমি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে ঘটনা হয়তো গুজব ছড়িয়ে যাওয়ার পর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, আপনি যেটা বলছেন সেটি এক ধরনের রিঅ্যাক্টিভ ভূমিকা, কিন্তু অনেক দেশে বা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতেও দেখা যায় এবং এটা প্রত্যাশিত। আর সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইন্টেলিজেন্সের একটি ভূমিকা প্রত্যাশিত থাকে। তাহলে সব ক্ষেত্রে যদি রিঅ্যাক্টিভ ভূমিকায় দেখা যায়, এই ধরনের ক্ষতিকর যেগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ মহল ছড়িয়ে দিয়ে রামুর মতন ঘটনা ঘটাচ্ছে, নাসিরনগরের মতন ঘটনা ঘটাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে তাহলে ইন্টেলিজেন্সের ভূমিকাটা আসলে কি হতে পারে? আমাদের এখানে লালমনিরহাটে যে ঘটনা, একটা ছেলে বলা হলো সে কোরআন অবমাননা করছে, এইটা ইন্টেলিজেন্স কেমনে বুঝবে? গোয়েন্দা সংস্থার বুঝার কি উপায় আছে? কেমনে গোয়েন্দাগিরি করবে? সেটা তো করা সম্ভব না। পরিকল্পিত ভাবে যেগুলি করা হয়, বিস্তৃত ভাবে ঘটনা ঘটে, সেটা ব্যাপারে গোয়েন্দা সংস্থা নিশ্চিত করতে পারবে না। এই আমাদের রিওয়ার্ডের ব্যাপার। তবে যেটা আমরা বলেন প্রোঅ্যাক্টিভ পুলিশিং বা প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি, এটা আমরা পুলিশে করে থাকি। আমরা শুধু রিঅ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ করি। এই যে জনসচেতনতা বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এগুলি ব্যাপারে পুলিশ করে। কিন্তু এইগুলি যারা মানে ডেলিবারেটলি করবে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করবে, আপনি যত ভাবেই বুঝান না কেন, তাদের যত অনেক কিছু বলেন না কেন, কোরআন হাদিস নিয়ে কোনো লাভ নেই, ওরা ওদের কাজই করবে। কিন্তু সাধারণ পাবলিক যাতে বিভ্রান্ত না হয়, এই গুজবে তারা যেন কান দিয়ে জানে, তারা কোনো দুর্ঘটনা না ঘটায়, এই জন্য আমরা প্রয়োগটি কাজগুলি করি, সাধারণ পাবলিক বুঝানো হয়। যে ব্যাপকভাবে করানোর কথা গ্রাসরুট লেভেল থেকে গেছে, গ্রামগঞ্জে প্রত্যেকটা, সেটা কিন্তু সেভাবে হচ্ছে না। শুধু এই টেলিভিশনে টক শো করে আর মন্ত্রণালয় থেকে একটা প্রেস নোট দিয়ে মানুষের মন চেঞ্জ করা যাবে, মানুষ মোটিভেট করা যাবে না। এই গ্রাসরুট লেভেলে যেতে হবে। এবং এখানে স্থানীয় নেতা যারা আছে, প্রশাসন আছে, তাদের নেতৃত্বে কাজ করা দরকার। ওখানে লালমনিরহাটে সেখানে আমরা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ইউএন ছিল, সবাই ছিল। তারা চেষ্টা করতে পারে, কারো কথাই শোনেনি, তাদের কোনো নেতৃত্ব ছিল না। মানে এইভাবে যেটা বললো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে, হাফ এন আওয়ার মধ্যে মানুষ ছড়াই দিল, আর মানুষ সেখানে সব সেখানে হাজির হলো, বয়স লোক হাজির হলো। ওই পরে তারা তো 5-7 জন পুলিশ ক্যাম্প থেকে গেছে, তারা কিছু করাও ছিল না। ওখানে ইউএন যে ম্যাজিস্ট্রেট পাওয়ার খারাপ, গুলি করো, ফাঁকা গুলি করো, করলে সেটা ভেঙে ঘুরে আরো ভয়ঙ্কর হয়ে যেত। কাজে বাস্তবতা অনেক কঠিন। অনেক একজন এক মিডিয়াতে বলতেছিল, একজন সেনাবাহিনী কর্মকর্তা, যে পুলিশের এখানে গাফিলতি আছে, আইন ছিল গাফিলতি ছিল, কিন্তু ওখানে বাস্তবতা তো আমাদের বুঝতে হবে। কাজেই এই যে আপনার গোয়েন্দা যারা করেন, গোয়েন্দা সংস্থার কাজ কিন্তু রিউয়ার সবসময় বন্ধ করতে পারবে না। কিন্তু রিউ হওয়ার পরে কারা জড়িত, তখন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলি করবে। প্রোঅ্যাক্টিভ পুলিশিং, প্রোঅ্যাক্টিভ কাজগুলি দরকার। মানুষের শুধু পুলিশ কেন করবে, সমাজ কি করতে হবে, প্রত্যেকটা এলাকার জনগণ, সমাজের নিশ্চয়ই সবার ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি গুজবকে ঠেকানোর জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা
বোধহয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ধরনের সংকটপূর্ণ পরিস্থিতিতে। সেই জায়গা থেকেই এখন মনিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই এবং জানতে চাই যে আপনি শুনছিলেন প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ অ্যাকশন নিয়ে আলাপ হচ্ছিল। বর্তমানে আমরা যে গুজবের পরিস্থিতির মধ্যে বসবাস করছি বাংলাদেশে, এই বাস্তবতাকে আমরা যদি বিবেচনায় নেই, বিবেচনায় নিয়ে এখন যদি জানতে চাই যে বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতখানি প্রোঅ্যাক্টিভ, আপনি কিভাবে এই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি প্রথমত একটা বিষয়ে দ্বিমত পোষণ করতে চাই বিনয়ের সাথে, জনাব মাহবুব কামালের সাথে, যে তথ্য প্রবাহের যে ঘটনাগুলো নিয়ে গুজব ছড়ানো হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, কোনটারই তথ্য প্রবাহের কোনো ঘাটতি ছিল না। এইখানে তথ্য সাপ্রেস করা হয় নাই, ইন্টারনেট বন্ধ করা হয় নাই, তারপরেও যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেই ক্ষেত্রে তথ্য বা মানুষ সাফোকেটিং অবস্থায় আছে এইটা বলার বোধহয় অবকাশ নেই, কারণ গুজব সব দেশেই হয়। আর এটি যদি আপনারা মানে আপনার বক্তব্যে উঠে এসছে যে এটি আইন শৃঙ্খলা জনিত সমস্যা, আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গুজব ঠেকানোর চেষ্টা করলে গুজব কখনোই ঠেকানো যাবে না। গুজবের দুটো দিক আছে, একটা হলো গুজবটা ছড়ানো, যখন গুজবটা ছড়াতে থাকে তখন এইটার একটা দিক একটা পর্যায়, এরপর ওই গুজবকে কেন্দ্র করে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটে অর্থাৎ ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হয়, তখন হইলো আর একটা পর্যায়ে। তো ওই পর্যায়টা হয়তো পুলিশের কাজটা শুরু হবে, বলা যায় যে ওই পর্যায়টাতে গিয়ে, অর্থাৎ এই গুজবকে কেন্দ্র করে যদি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ ভাঙচুর বা এই যে হত্যাকাণ্ড এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন আসলে সেটি নিয়ে আসলে পুলিশের দায়টা সেখানে এসে পড়ে। কিন্তু গুজবকে এখন শুধুমাত্র যদি সাইবার, হ্যাঁ আমাদের সাইবার মানে যে সাইবার ইনভেস্টিগেশন টিম রয়েছে, আমাদের মনিটরিং আছে, সোশ্যাল মিডিয়ার মনিটরিং আছে, সবই আছে, কিন্তু এই যে মানে এই জগৎটা, এই সাইবার লাইফ, সাইবার জগৎটা, ডিজিটাল জগৎটা এত বড় যে এখানে শুধুমাত্র পুলিশের পক্ষে বা গোয়েন্দা সংস্থার পক্ষে এটি কোন বিষয়ে গুজব ছড়াবে, সেই গুজবের প্রতিক্রিয়া কি হতে পারে, এটি নিয়ে আসলে যদি মানে সেটি নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে গুজব বন্ধ করা যাবে না, এবং গুজব জড়িত যে সমস্ত ধ্বংসযজ্ঞ সেটিও বন্ধ করা যাবে না। এখানে বুঝতে হবে যে এই গুজবের কারণে কি হচ্ছে, মানে এটার একটা দিক তো হচ্ছে যে মানুষের ভিতরে যে ইনটলারেন্স অর্থাৎ সহিষ্ণুতা একেবারে নাই, অর্থাৎ একটু ধৈর্য ধরছে না, একটা শোনার সাথে সাথে সেটা কোন রকম যাচাই বাছাই করছে না, সেটার একটা দিক আছে। অর্থাৎ এগুলো সামাজিক ভাবে এগুলোর মোকাবেলা করতে হবে, রাজনৈতিক ভাবে দেখতে হবে, সমাজ বিজ্ঞানীরা এই বিষয়ে কাজ করবেন, সাইকোলজিস্টরা কাজ করবেন। আর একটা হলো লীনা পারভীনের সাথে আমি তার বক্তব্যটা এন্ডোর্স করতে চাই। 2008 সালে যখন দিন বদলের সনদ ঘোষণা করা হয়, তখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 6 লক্ষ, মতান্তরে 8 লক্ষ। গুগলে সার্চ দিলে এতটুকু পাওয়া যায়, এর বাইরে তথ্য নাই। আর এই যে গত কিছুদিন আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4 কোটি। তো এই যে ব্যাপক সংখ্যক মানুষ এই যে ডিজিটাল জগতে অর্থাৎ অফলাইন থেকে অনলাইনে এসছে, তাদের যে এথিক্স, সাইবার এথিক্স, এইটা আসলে গড়ে উঠে নাই। তাদের সাইবার এডুকেশনটা দরকার, যে এইটাকে যেমন ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ অনেকগুলো কাজে কিন্তু ব্যবহার করা যায়, যেটি হচ্ছে। কারণ আমরা সাইবার, আমাদের সাইবার টিম রয়েছে, আমরা দেখি যে প্রতিদিন কত মানুষ প্রতিকার নিতে এখানে আসে, শুধু গুজব নয়, অন্যান্য বিষয়ে। তো এইটা আসলে এই এথিক্সটা, সাইবার এথিক্সটা আসলে শেখানো দরকার। তো সেইটা একেবারে পরিবার থেকে শুরু করে, আমরা যেমন বলি, আমি বিভিন্ন সময় বলেছি যে জঙ্গিবাদ দমন করতে হলে পরিবার থেকে শুরু করতে হবে। তো এইটি আসলে ওই জায়গা থেকে শুরু করতে হবে। তারপর এই যে গুজব, কোন তথ্য মানে কোনটা সে গ্রহণ করবে, সেটা যাচাই বাছাই কি করবে, কিভাবে করবে, এই বিষয়টা সম্পর্কে শিক্ষা দরকার। যেমন যাচাই বাছাই একটা সোশ্যাল মিডিয়া এবং যে মেইনস্ট্রিম মিডিয়া, অর্থাৎ আমি ইলেকট্রনিক মিডিয়া বা মানে প্রিন্ট মিডিয়া, ম্যাস মিডিয়ার ভিতর তো পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝাইতে হবে যে সোশ্যাল মিডিয়া একটা খবর আসলেই সেটি সত্যি নয়,
কারণ একটা সময় আমরা দেখতাম আমি যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, দেখেছি যে গ্রামে বলতো যে ছাপা হয়েছে মানে এটা মিথ্যা হয় কেমন, ছাপা মানে সত্যি কথা। তো এখন সোশ্যাল মিডিয়াতে আসলেই যে এটা সত্যি তা না, মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে সেগুলোর সাথে তথ্যগুলো মিলাতে হবে। এখন প্রত্যেকটা পত্রিকার আমরা জানি অনলাইন ভার্সন আছে, প্রতি মিনিটে মিনিটে তারা আপডেট দিচ্ছেন। তেমনিভাবে ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখছি যে আপনারা ব্রেকিং নিউজ দিচ্ছেন, তথ্যগুলো যাচাইয়ের সুযোগ রয়েছে। এই এডুকেশনটাই আসলে দিতে হবে মানুষের ভিতরে, এই সচেতনতা বোধটা তৈরি করতে পারলে গুজব মানে কমিয়ে আনা সম্ভব হয়। তারপরে কেউ ছড়ালে সে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, যেটা আমাদের প্রাক্তন আইজিপি স্যার বলেছেন যে অতীতে যারা ছড়িয়েছে প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে, তবে 32 লক্ষের মতো মামলা এখনো আদালতে পেন্ডিং বিচারাধীন, কাজেই ওখানে ব্যাকলগ রয়েছে। অর্থাৎ এই মামলাগুলোর বিচার শেষে এদের সাজাটা যদি আমরা অর্থাৎ দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে পারলে তখন হয়তো গুজব রটনাকারীরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। আমরা আশা করছি যে সেটা হয়তো কিভাবে করা যেতে পারে এই বিষয়ক আলোচনা এবং পরামর্শ, দিক নির্দেশনা আপনাদের কাছ থেকে পাবো। কিন্তু তার আগে এখন সময় হয়েছে একটি বিরতিতে যাবার। দর্শক, আপনারা দেখছেন দেশের কথা দশের কথা এই অনুষ্ঠানে এবারে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত সেলিব্রিটি শো প্রিয়তমার প্রিয় মুখ, পাওয়ার বাই জয়া ব্রাইডাল মেহেদি। আমি জানি অনেকের মনে প্রশ্নটা অনেকদিন ধরে ছিল যে ডিপজল ভাইয়ের সাথে পেয়ার হয়ে কেন কাজ করলো, এখন সেই রহস্য উদ্ঘাটন হবে। উনি কিন্তু আমার বয়সের থেকে অনেক বড়, তো যখন ওনার সাথে আমি কাজ করতে গেলাম তখন আমি কিন্তু ওনাকে বলছি আপনি তো আমার বাবার বয়সী। আমি কিন্তু মান্না ভাইয়ের সাথে যখন কাজ করছি, মান্না ভাই এত পরিমাণে সাপোর্ট দিয়েছিল, এত কেয়ার, তো তার মানে কি মান্না ভাইয়ের সাথে আমার রিলেশন হবে, বিয়ে করব সেটা এখন চিন্তা করে যে আল্লাহ, তখন বিয়েটা আসলে কেন করছিলাম। পার্লারের পাশাপাশি আমি ছেলেদের জন্য জেন্টস সেলুন করেছি। মেয়েদের থেকে ছেলেরা এখন এত বেশি কনসিয়াস হয়ে গেছে যে ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল সবকিছু তারা এত মানে দুদিন পর পর এসে করছে। আস্তে আস্তে শিল্পী সমিতি ভাগ হয়ে যাচ্ছে, পরিচালক সমিতি ভাগ হয়ে যাচ্ছে, কে কোন দল করছে, লাভটা কি? আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই জায়গাটাতে আসার জন্য। বাইরে যেভাবে ছবিগুলো মেকিং হচ্ছে, কি করলে বেটার কিছু দেয়া যাবে বাংলাদেশকে, দেখবেন প্রতি শনিবার সন্ধ্যা 7:45। দলাদলি করছি। শিল্প সাহিত্য সংস্কৃতির ভুবনে যাদের দীর্ঘ পদচারণা, যারা নিজেরাই গড়ে তুলেছেন তাদের আপন নিবাস। আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় বিএসআরএম নিবেদিত বরেণ্য ব্যক্তিত্বদের সাথে কথোপকথন, বেলা অবেলা সারা বেলা। তাদের জীবনের জানা অজানা গল্প কাহিনী নিয়ে বেলা অবেলা সারা বেলা। প্রযোজনা রবিউল করিম। দেখবেন প্রতি রবিবার সন্ধ্যা 7:45। মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত সেলিব্রিটি শো প্রিয়তমার প্রিয় মুখ, পাওয়ার বাই জয়া ব্রাইডাল মেহেদি। আমি জানি অনেকের মনে প্রশ্নটা অনেকদিন ধরে ছিল যে ডিপজল ভাইয়ের সাথে পেয়ার হয়ে কেন কাজ করলো, এখন সেই রহস্য উদ্ঘাটন হবে। উনি কিন্তু আমার বয়সের থেকে অনেক বড়, তো যখন ওনার সাথে আমি কাজ করতে গেলাম তখন আমি কিন্তু ওনাকে বলছি আপনি তো আমার বাবার বয়সী। আমি কিন্তু মান্না ভাইয়ের সাথে যখন কাজ করছি, মান্না ভাই এত পরিমাণে সাপোর্ট দিয়েছিল, এত কেয়ার, তো তার মানে কি মান্না ভাইয়ের সাথে আমার রিলেশন হবে, বিয়ে করব সেটা এখন চিন্তা করে যে আল্লাহ, তখন বিয়েটা আসলে কেন করছিলাম। পার্লারের পাশাপাশি আমি ছেলেদের জন্য জেন্টস সেলুন করেছি। মেয়েদের থেকে ছেলেরা এখন এত বেশি কনসিয়াস হয়ে গেছে যে ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল সবকিছু তারা এত মানে দুদিন পর পর এসে করছে। আস্তে আস্তে শিল্পী সমিতি ভাগ হয়ে যাচ্ছে, পরিচালক সমিতি ভাগ হয়ে যাচ্ছে, কে কোন দল করছে, লাভটা কি? আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই জায়গাটাতে আসার জন্য। বাইরে যেভাবে ছবিগুলো মেকিং হচ্ছে, কি করলে বেটার কিছু দেয়া যাবে বাংলাদেশকে, দেখবেন প্রতি শনিবার সন্ধ্যা 7:45। দলাদলি করছি। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। একলা ঘুরি মন উড়িয়েছি যখন তোর নামে দিল দিওয়ানা
ছায়াছবির গানের অনুষ্ঠান গান আর গান, প্রযোজনা রেজওয়ানুল কবির মাসুম। কি পটেও পটে না, ছুরির দেওয়ার এত গরম ছিপে ওঠে না। আমি বাংলার হিরো কেন দেখবেন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায়। দেশ টিভিতে গ্লো অ্যান্ড লাভলি সিনেমার সকাল। এ সপ্তাহে রবিবার নেপালি মেয়ে। সোমবার নীল সাগরের তীরে। আমাকে কুটুমে বাড়ি লোকে ধরে নিয়ে গেছে না। আজ আব্দুল্লাহকে রক্ত মাখা শরীরে নীল সাগরে নিক্ষেপ। মঙ্গলবার ভাইজান। পায়েরটা দিও কেন? ও খুব ভালো ছাত্রী, দেখবে এবারে হাসবে। বুধবার শত্রু শত্রু খেলা। আমার মনের কারাগারে চিরদিন আমি ওকে বন্দি করে। বৃহস্পতিবার হৃদয়ে লেখা নাম। যেখান থেকে হাজার চেষ্টা করলেও কাটতে পারবে না। দেখুন রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টায়। শিল্প সাহিত্য সংস্কৃতির ভুবনে যাদের দীর্ঘ পদচারণা, যারা নিজেরাই গড়ে তুলেছেন তাদের আপন নিবাস। আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় বিএসআরএম নিবেদিত বরেণ্য ব্যক্তিত্বদের সাথে কথোপকথন। বেলা অবেলা সারা বেলা। তাদের জীবনের জানা অজানা গল্প কাহিনী নিয়ে বেলা অবেলা সারা বেলা। প্রযোজনা রবিউল করিম। দেখবেন প্রতি রবিবার সন্ধ্যা 7:45। দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা এবং আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন মাহবুব কামাল, রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, আছেন ডিএমপি সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম এবং আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক লীনা পারভীন। আমাদের মধ্যে আলোচনা চলছে অনুভূতি এবং গুজবের দায় এই প্রসঙ্গে। কোন পক্ষকে আসলে দায় এড়াতে পারে নাকি পারে না, আর কোন পক্ষের দায় কতখানি, সেই প্রশ্নগুলো আজকে আমাদের অতিথিরা খতিয়ে দেখবার চেষ্টা করছেন। আমরা অতিথিদের কথা শুনছি, কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা এই প্রসঙ্গে কি ভাবছেন সে বিষয়টিও আমরা একটু খতিয়ে দেখতে চাই। এই জন্য আমাদের কিছু বক্তব্য সংগ্রহ করা হয়েছে। আমরা এবারে সেই ভিডিওটি দেখে নিতে চাই। যারা গুজব ছড়ায় তারা গুজব ছড়ানোর উদ্দেশ্যে ফেসবুক চালায়। ফেসবুকের সিকিউরিটি সিস্টেম সেটা আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, যাতে এই ধরনের নিউজ যখন আপলোডই হবে তার আগেই যেন রিচেক করে জিনিসটাকে পাবলিশ করা হয়। ফেসবুকে যেগুলো দেয় মানুষ আসলে এগুলো ঠিক না, না জেনে দেওয়া উচিত, কারণ এগুলাতে আমাদের ধর্মীয় অনেক সমস্যা হয়। ফেসবুকে দেখে আমরা না জেনে না বুঝে জিনিসটা একটা বিভ্রান্ত সৃষ্টি করে ফেলি। আমাদের যে দেশে যারা মুসলিম আছে বা অন্যান্য ধর্মীয় যারা ব্যক্তিরা আছে, প্রত্যেকটা ধর্মের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, প্রত্যেকটা বিষয় আমাদের রিসার্চ করা প্রয়োজন। রিসার্চ করার পর তারপরে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কিংবা লাইক দেওয়া, শেয়ার করা, এগুলো আমাদের উচিত। অধিকাংশ লোক যারা ফেসবুক বর্তমান যারা চালাচ্ছে তার ভিতরে মনে করেন যে আমি মনে করি 70% বর্তমান হচ্ছে আনএডুকেটেড। আমি একটা মিথ্যা কথা ছড়াইলাম, এটার পিছনে কাউকে ডাইভার্ট করার একটা উদ্দেশ্য থাকে। এই জিনিসগুলো যখন আমাদের মানে ভেতর থেকে রিয়ালাইজেশন পাওয়ার না আসবে, তখন কিন্তু আমরা করতে পারবো না, এটা থেকে আর কি বের হতে পারবো না। সাইবার সিকিউরিটির দিক থেকে উন্নতি হলে দেখা যাচ্ছে যে এই গুজবগুলোকে আমরা ফিল্টার করতে পারবো। এটা মিস ইউজই বেশি হচ্ছে, যেটা জাতির জন্য বিষপুরা বা বিষাক্ত হয়ে গেছে। আপনারা দেখছিলেন যে সাধারণ মানুষ তারা গুজব নিয়ে কি ভাবছেন সে বক্তব্য অনেকটাই আমরা পেলাম। সেখান থেকেই আমি একটু যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে। যে কোনো একটা গুজব যে পক্ষই যে উদ্দেশ্য প্রণোদিত হয়েই
ছড়াক না কেন বা ভুলেই হয়তো কারো একটা বক্তব্য না জেনেই একটা ভুল তথ্য তিনি ছড়িয়েছেন, এখন যেই ব্যক্তি সেটি দেখছেন, দেখে তিনি প্রখর ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছেন, তার অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হলে তিনি কি আসলে সেই অধিকার রাখেন তার অনুভূতি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে অন্য আরেক ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, মানে রাগে খেপে গিয়ে তাকে পিটে মেরে ফেলা, অগ্নিসংযোগ করে ফেলা, ভাঙচুর করে ফেলা, এইটা আসলে কতখানি সমর্থনযোগ্য? আচ্ছা, আপনার এই প্রশ্ন উত্তরটা একটু পরে দেই। আমার কথা অনেকে ডিফার করছেন, যেমন প্রাক্তন সাবেক আইজিপি সাহেব বললেন উনি মনে করেন না যে আফগানিস্তান দেশ হয়ে যাচ্ছে। আমিও মনে করি না এই মুহূর্তে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্য থেকে রেশনালিটি যেভাবে উঠে যাচ্ছে, অ্যানিমেলিটি যেভাবে বাড়ছে, পশুত্ব বাড়ছে, যুক্তিবোধ কমে আসতেছে, সেই অবস্থা যদি চলতে থাকে, দেখেন এত বড় ঘটনা ঘটলো লালমনিরহাটে, আমরা কিন্তু সেই ধরনের রিয়াকশন পেলাম না। প্রধানমন্ত্রী সামান্য কিছু বলেছেন, কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো, মিডিয়া কিংবা ধরনের বিদ্যুৎ সমাজ, এটা যেভাবে এটার প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখাইনি। অর্থাৎ জিনিসগুলো কিন্তু আমাদের এক ধরনের গা সওয়া হয়ে গেছে। যেমন ধরেন কত বড় ভয়ঙ্কর ব্যাপার দেখেন, আপনার কথায় ফিরে আসি, যে মানবাধিকার কমিশন যে তদন্ত কমিটি করলো, তারা বলল যে উনি কি বলে যে ধর্মের অবমাননা করেন নাই। এখন সবাই আমরা বলতেছি যে উনি ধর্মের অবমাননা করেন, তার মানে কি ধর্মের অবমাননা করলে খুনটা জাস্টিফাই ছিল, তাই না? ধর্মের অবমাননা করুক বা না করুক, এটা লিটল ম্যাটার্স। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে আপনি কাউকে আঘাত করতে পারেন না, কাউকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না, তাই না? কিন্তু আমরা এখানে বলছি যে উনি ধর্মের অবমাননা করেন না, তার মানে হচ্ছে ধর্মের অবমাননা না করলে তাকে বিয়ে করা যাবে, আর না করলে কিছু করা হবে না। আচ্ছা, এখন দেখেন এই যে মনির ভাই যেটা বললেন যে ইন্টারনেট তথ্য প্রবাহে ব্যারিয়ার সৃষ্টি করা হয়নি, আমার স্পষ্ট মনে আছে নিরাপদ সড়ক আন্দোলনের একটা পর্যায়ে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং ইন্টারনেটের গতি স্লো করে দেওয়া হয়েছিল, এবং তখনই কিন্তু এই আপনার আওয়ামী লীগের অফিস থেকে মেয়েদেরকে বের করে নেওয়া হয়েছে, এই গুজব ছড়ানো হয়েছে। কথাটা হচ্ছে যে দেখেন বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে। গত শুক্রবার ফ্রান্সের ঘটনাটা নিয়ে যে মিছিলটা হলো, এটা কিন্তু বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এত বড় মিছিল কিন্তু কোনো মুসলিম দেশে কিন্তু হয় নাই, তাই না? এবং ফ্রান্সের ব্যাপারটা নিয়ে আমাদের দেশে যে ধরনের রিয়াকশন হয়েছে, এবং আজকেও ফ্রান্সের কি বলে যে এমবেসি ঘেরাও করার কর্মসূচি ছিল। সুতরাং আমরা দেখতেছি যে ধর্মীয় গোষ্ঠীগুলি আপনার দিন দিন শক্তিশালী হচ্ছে, এবং যুক্তিবোধ সম্পন্ন মানুষরা, রেশনাল মানুষরা দিন দিন চুপসে যাচ্ছে। এই অবস্থা যদি বেশি দিন চলতে থাকে, এখানে পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব অনেক বেশি, রাষ্ট্রের দায়িত্ব বেশি, এদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের দায়িত্ব বেশি, এদেশের মনোবিজ্ঞানী, এদেশের সমাজ বিজ্ঞানী প্রত্যেকেরই কিন্তু এখন এগিয়ে আসা উচিত। এবং এই সিচুয়েশন যদি আরো চলতে থাকে, যেমন কালকে কিন্তু কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, একই ধরনের গুজব ছড়িয়ে কিন্তু 5টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং এইটা হ্যাঁ কি বলছিলেন? জি, আপনি শেষ করুন। এই জায়গা থেকে আমি একটু শহীদুল হকের কাছে যেতে চাই আর কি। আমি বলছি যে এই প্রবণতা যদি চলতে থাকে, এই যে পরপর 3টা ঘটনা আমরা দেখতেছি, লালমনিরহাটের ঘটনা, কুমিল্লার ঘটনা এবং এই যে ফ্রান্সের ঘটনা নিয়ে যে আজকে আপনার এমবেসি ঘেরাও করা, এই ঘটনাগুলো যদি বাড়তে থাকে, তাইলে কিন্তু দেশের অবস্থা খুব নাজুক হয়ে পড়বে। আপনি এই প্রবণতাটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করছেন। এই জায়গা থেকে আমি আবারও সাবেক আইজিপি AKM শহীদুল হক আপনার কাছে ফিরতে চাই। অপরাধ লঘু হোক বা গুরু হোক,
কোনো মানুষ তার অনুভূতিতে যতখানি আঘাতপ্রাপ্ত হন না কেন, যেমন আমাদের দেশে আমরা বিভিন্ন সময়ে এটি একেবারে আকছার দেখা যায় যে আজকে এখানে বিগ্রহ ভাঙা হয়েছে, কালকে ওখানে মন্দির ভাঙা হয়েছে, মানে রামুতে যেটা দেখা হয়েছে বা নাসিরনগরে যেটা দেখা গিয়েছে বা ভোলাতে যেটা দেখা গিয়েছে। তো এই যে ধরনের ঘটনাগুলো ঘটে, তার মানে বিভিন্ন ধর্মের মানুষেরা তারাও তাদের অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হন, কিন্তু আঘাতপ্রাপ্ত হলেই কি গিয়ে অন্য কাউকে আক্রান্ত করে একটি মব তৈরি করে মেরে ফেলবার মতন ঘটনা, নিজের হাতে আইন নিয়ে নেওয়ার যে ঘটনা, একটি বিপজ্জনক প্রবণতা বাংলাদেশে তৈরি হয়েছে, যে বিপজ্জনক প্রবণতাটি সাংবাদিক মাহবুব কামাল বারংবার চিহ্নিত করবার চেষ্টা করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে দেখেন? দেখেন, আমি সাংবাদিক মাহবুব কামাল সাহেব যে বক্তব্য দিলেন একটু আগে, সেই বক্তব্যের সাথে আমি একমত যে মানুষের মনুষ্যত্ব, অনুভূতি, বিবেকের অনুভূতি, রেশনাল অনুভূতি, এগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মানবিকতা, মায়া, মমতা, এগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ, পশু তো মায়া মমতা আছে, পশুতে খারাপ কাজ করে, এইগুলি ঠিক। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতি কথা বলেন, ধর্মীয় অনুভূতি আঘাত করে দেশে প্রচলিত আইন আছে, সে আইনে আপনি মামলা করতে পারেন, সে আইনে আশ্রয় নিতে পারেন। আপনি আইন তুলে নিয়ে এই সমস্ত আরেকটা মানুষকে ক্ষতি করবেন। এখানে কোরআন অবমাননা করলে যে অপরাধ, কোরআন অবমাননা করলে তো আল্লাহ কোনো অপরাধ করতে বলেননি। কোরআন তো আল্লাহ নিজে হেফাজত করবে, নিজে বলছে। এখানে তো কোনো আল্লাহ কোনো শাস্তিগত বিধানে বলেনি কোনো আগে। কিন্তু পাবলিক যারা এইগুলি করতেছে তারা কে? তারা যে মানুষকে মাইরিয়া বিচার করবে। এখন আমার একটা প্রশ্ন, যে আপনার 2013 যে 5ই মে যে ঘটনা ঘটলো, ওই সময় হেফাজতে আন্দোলনে আপনার বাইতুল মুকাররমে শত শত কোরআন শরীফ পড়াই দিচ্ছে, এই হেফাজতে পড়াই দিচ্ছে। এগুলো মিডিয়াতে আসছে, আপনারা দেখছেন। কিন্তু কোন ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক ধর্ম ব্যবসায়ী যারা আছে, একজন প্রতিবাদ করে নেই যে এইভাবে এতগুলি কোরআন শরীফ পড়াই দিন। তখন কি অবমাননা হয় না? এখন কে কোথায় কে কোরআনে কি করছে সেটা বাস্তবতা নাই। তারপরেও সে এই সমস্ত ইস্যু তুলে যেভাবে তারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে, এটা আসলে একটি আশঙ্কার বিষয় আমি মনে করি। কিন্তু এদেরকে কিভাবে সরকার দমন করবে বা জনগণ দমন করবে? যারা রেশনাল চিন্তা করে, যারা প্রকৃতির কথা বলে, যারা মুক্ত মনের চিন্তার লোক, যারা আধুনিক চিন্তা, দেশপ্রেমিক, এদেরকে এরা যে কোনটা হয়ে আসছে, এরা কথা বলে না, এটাও তো আমরা দেখি। একটু আগে যেটা মাহবুব কামাল বললাম, আমি সেটা মনে করি। কিন্তু এই শক্তিকে হয়তো আগে আসতে হবে। আর রাজনীতিবিদ যারা করেন, তো রাজনীতি, বাংলাদেশে রাজনীতি নাই। রুলিং পার্টি যারা আছে ওরা কি মনে করে আমি নৌকা বাইলে আমি বাস করবো, অত মাথা খাওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে একটা প্রবণতা, জনগণের সাথে রাজনীতিবিদদের যে একটা যোগাযোগ, সংস্রব এবং থাকবে, সেই ধরনের তো এখন নাই। আমি তো সেটা তো সব জায়গায় ব্যর্থ আমি দেখতেছি। কাজে এখন আমাদের এটা একটা চিন্তার বিষয় যে এই যে ধর্মের দোহাই দিয়ে তারা এই যে কিছু লোক যেভাবে মানুষকে মারা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে, এবার পরিকল্পিত ভাবে, অত্যন্ত পরিকল্পিত ভাবে। এখন আমরা একটু আগে যেটা মনীষ সভা বললেন যে সাইবার ইথিক্স, সাইবার ইথিক্স কাকে শিখাবেন? যে বেটা নিজেই রাজনৈতিক কারণে ডেলি বাইরে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করিয়া এই ঘটনা ঘটাবে, ওরা সাইবার ইথিক্স, ওরা কোরআন শুনলে যা কিছু বলেন ওর মাথার সঙ্গে ওদের ঢুকবে না, ও তো এই কাজ করে। কাজেই সাইবার ইথিক্সটা ভদ্রলোকের জন্য, আমাদের ছাত্রদের জন্য, আপনার সন্তানের জন্য, কিন্তু ওদের জন্য তো না। ওরা সাইবারে, ওরা প্রযুক্তির সুযোগ নিচ্ছে ওদের স্বার্থে, ওরা নিজের স্বার্থে করতেছে। কাজে এখন এই মানুষকে সচেতন হতে হবে, এবং যারা প্রগতি কথা বলেন, তাদের দেশপ্রেম আছে, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের এগিয়ে এসে এই যে অরাজকতা করতেছে, এদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধন্যবাদ শহীদুল হক। আমরা আপনার এই জায়গা থেকে আপনার বক্তব্যটি ধরে একটু যেতে চাই মনিরুল ইসলাম আপনার কাছে। আপনি শুনছিলেন যে সাবেক আইজিপি কিভাবে তার শঙ্কার কথা এবং হতাশার কথা দুটোই উঠে এলো, এবং তিনি একটি প্রসঙ্গ টেনেছেন যে দেখুন, যারা বাংলাদেশের বিদ্যুৎ সমাজ আছে, যারা এই রকম বিপজ্জনক প্রবণতা দেখা গেলে যাদের কথা বলা দরকার, তারা অনেক ক্ষেত্রে নীরবতার মধ্যে রয়েছেন বা নীরবতা পালন করছেন,
এই ধরনের একটি বক্তব্য কিন্তু তিনি চিহ্নিত করেছেন। তো এইটির পেছনে কি কারণ থাকতে পারে? মানুষের মধ্যে কি আসলে শঙ্কা, ভয়, ভীতি যে যে কেউ যে কোনো একটি ছুতো তুলে বা তার অনুভূতিতে আঘাত লেগেছে এরকম একটি কথা ছড়িয়ে দিয়ে যে কাউকে আঘাত করতে পারে এবং তার কোনো বিচার আচার হবে না, এই ধরনের একটি শঙ্কা কি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি কিছু কিছু মানে আংশিকভাবে একমত পোষণ করছি, তবে আমি এতটা হতাশ হতে রাজি নই। কারণ আমি মানে সমাজ বিজ্ঞানের ভাষায় কালচারাল ল্যাগ বলে একটা কথা আছে। আমাদের সোসাইটি গত কয়েক বছর অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, প্রযুক্তিগতভাবে এগিয়েছে, কিন্তু সেইভাবে কালচারালি ডেভেলপ করে নাই। ফলে এই যে এই ইন্টারিম যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা আসলে আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু গুজবের যে বিষয়গুলো, মানে এই সাম্প্রতিক কয়েক বছরের যে গুজব, সেই দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে থেকে শুরু করে সর্বশেষ, এইটার পিছনে এক ধরনের ডেলিবারেটলি অস্থিরতা সৃষ্টির একটা প্রবণতা এর পিছনে লক্ষ্য করা যায়। হয়তো প্রথমে কেউ হয়তো শয়তানি করেই বা দুষ্টামি করে ছড়িয়েছে, কিন্তু পরবর্তীতে এই ডেলিবারেটলি এটাকে বিস্তার ঘটিয়ে অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা হয়েছে। এখনো আমরা দেখছি এক তালপাতার সেবাই অন্টারিওতে এক বেসমেন্টে বসে সে বাঁশি হাতে করে সব দেখছে বাংলাদেশে কোথায় কি, মানে অবিরাম গুজব ছড়াচ্ছে। লন্ডন থেকে একজন গুজব ছড়াচ্ছে, আমেরিকা থেকে গুজব ছড়াচ্ছে। তো এইগুলো তো বোঝাই যায় যে অস্থিরতা সৃষ্টির একটা মানে পায়তারা। বলছে যে এই মাত্র তারা জানলো অমুক অমুক ভবন থেকে এরা বেরিয়ে এসছে। এই যে এই ধরনের, এটা একেবারেই ডেলিভারি। ফলে এই জায়গাটাতে আসলে নেওয়ার কি উপায় আছে, কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন যদি আপনারা নিশ্চিত হন কেউ ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করবার জন্য, সমাজে একটি অরাজকতা তৈরি করবার জন্য স্বেচ্ছায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেখানে আপনাদের আইনের ইন্টারভেনশনটা কি হবে? আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা নেওয়ার কথা ভাবছেন? এই ক্ষেত্রে যিনি গুজব ছড়াচ্ছেন, অর্থাৎ যিনি গুজবের উৎপত্তি ঘটাচ্ছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, এটি একটা দিক, এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা, সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। আর একটা কাজ, আর পরবর্তীতে এই গুজবগুলো খুব দ্রুত, মানে এটা বুঝে না বুঝে অনেকে ছড়িয়ে দেয়। তারা হয়তো বুঝেও না, তাদের উদ্দেশ্য খারাপও না। ফলে ওই শ্রেণীর মানুষগুলোকে আমরা এই যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করছি যে একটা ভুল তথ্য, একটা গুজব, মানে একটা বিকৃত তথ্য, সেটি যদি কেউ না বুঝেও লাইক দেয় কিংবা শেয়ার করে কিংবা কোনো কমেন্ট করে ছড়িয়ে দেয়, তার ফলে যে অঘটন ঘটবে, অপরাধ সংগঠিত হলে সেও দায়বদ্ধ হবে। এইটাই এই অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজটি আমরা আসলে শুরু করেছি। আমরা সহ বিভিন্ন পুলিশের অন্যান্য যে ইউনিট গুলো তারাও করছে। আমরা আজকেও সাইবার লাইট নামে একটা, মানে আমরা কয়েক মিনিটের একটা প্রোগ্রাম, এটাই আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন ছাড়বো, যে যাতে এই সাইবার অ্যাওয়ারনেস, যেটা মানুষের ভিতরে সাইবার এথিক্স এর পাশাপাশি সাইবার অ্যাওয়ারনেসও দরকার, যে কোনো তথ্য, মানে আমাদের কিন্তু পবিত্র কোরআন শরীফেও আছে, আমি এই মুহূর্তে সূরাটার নাম ভুলে গেছি, ওই সূরাটা, যে সেখানেও বলছে মানে আল্লাহ বলছে যে কোন তথ্য মানে যাচাই বাছাই না করে এটাকে পাস করা, ছড়ানোটা, এটা একেবারে পুরোপুরি নিষেধ করা হয়েছে। তো এইটাই আসলে ওই শিক্ষাটাই দিতে হবে যে আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটার সাথে সাথে সেটা বিশ্বাস করে মানে ঝাঁপিয়ে পড়লাম, সেটা লাঠি সোঁটা নিয়ে বা মানে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, অগ্নিসংযোগ করলাম, এইটা না করে আমি এইটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে অথবা যিনি জানেন তার থেকে একটু যাচাই বাছাই করে নেওয়া। আর এটার পাশাপাশি এটার এই ক্ষেত্রে আসলে এই যে কালচারাল যে সমস্ত আসলে কোভিড এর কারণে কিছু সমস্যা হয়েছে, আর আমরা দেখছি যে একটা সময় কালচারাল অর্গানাইজেশন গুলো যেভাবে তৎপর থাকতো সেটিও আমরা ঘাটতি দেখেছি, কোভিড এর আগেও দেখেছি আর কোভিড এর সময় তো নেইও। তো ফলে ওই জায়গাগুলো, পাশাপাশি মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে এই গুজব মানে জেনে না জেনে গুজব ছড়ানো এবং গুজবের মানে প্রসার ঘটানোর কাজটি, সেটিও আইনগতভাবে অপরাধ, এবং সেটির কারণে কি কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো আমি মনে করি যত বেশি সামনে নিয়ে আসা যাবে, তত বেশি গুজবের প্রসার রোধ করা সম্ভব হবে। গুজব কেউ তৈরি করার চেষ্টা করলেও সেটা ব্যাপকভাবে স্প্রেড হবে না, বা সেইটার কারণে
পরবর্তী যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি, অর্থাৎ এই যে আমরা লালমনিরহাটে দেখলাম, তারপর কুমিল্লাতে গতকাল 6টি বাড়ি পুড়িয়ে দিয়েছে, বা এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি, এটি আসলে কমিয়ে আনা সম্ভব হবে। তবে আইন প্রয়োগ সেটি করতে হবে অবশ্যই। আইনের প্রয়োগে, অর্থাৎ যারা গুজবের উৎপত্তি ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ মনিরুল ইসলাম। লীনা পারভীন, আমরা আপনার কাছে খুবই সংক্ষেপে একেবারে ছোট করে শুনতে চাই শেষ মন্তব্য, যে নিশ্চয়ই যিনি একটি তথ্য ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পাস করবেন তার সচেতনতার দরকার আছে, যাচাই বাছাইয়ের দরকার আছে। তবে এই ক্ষেত্রে গুজব এবং এই যে হত্যাকাণ্ড একের পর এক ঘটে চলছে গুজব ছড়ানোর পর, এখন এটি ঠেকানোর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন বা এই ধরনের রাষ্ট্রীয় মেকানিজমকে আর কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সংক্ষেপে যদি বলেন। আচ্ছা দেখেন, গুজব সম্পূর্ণভাবে আমি বলি, এখানে একটা বড় একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, রাজনৈতিক কারণ এটার পিছনে আছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, এবং আমরা যদি অস্বীকার করি তাহলে আসলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। 2013 সাল থেকে এটা শুরু হয়েছে। নাস্তিক আস্তিক একটা ট্যাগিং এর যে রাজনীতিটা শুরু হয়েছিল সেটারই ধারাবাহিকতা এখন চলছে। এখন আমি বলবো যে আপনি যেহেতু সংক্ষেপে বলতে বলেছেন, সময় নেই, তারপর আমি জোর দিয়ে বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং অত্যন্ত মানে স্ট্রং করতে হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং রিঅ্যাক্টিভ তো আছেই, যে মামলাগুলো ঝুলে আছে সেগুলো মানে খুব দ্রুতভাবে বিচার করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে রাজনীতিটা চলছে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করার, সেই জায়গাটাকে স্ট্রং ভাবে মনিটর করতে হবে এবং স্ট্রং ভাবে কন্ট্রোল করতে হবে। এর পাশাপাশি যেটা সচেতনতার যে জায়গাটা, আমি জাস্ট একটু শেষ করি, সচেতনতার জায়গাটি একটা ইনক্লুসিভ প্ল্যান নিতে হবে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকে সকলকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে এই সচেতনতার জায়গাটাকে নিয়ে একটা ইনক্লুসিভ প্ল্যান প্রোগ্রাম করা ছাড়া এই গুজবের রাজনীতি থেকে আমরা মুক্ত হব। আমরা এক বাক্যে আপনার মন্তব্য শুনতে চাই মাহমুদ কামাল। এখন দেশ যে জায়গায় চলে গেছে, আমি মনিরুল ভাইয়ের কালচারাল ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। খুব সংক্ষেপে, একটা কালচারাল রেভলিউশন দরকার, সাংস্কৃতিক বিপ্লব, এবং মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা কিভাবে জন্মানো যায় সেই দিকটাতে নজর দেওয়া উচিত, এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। শুনেন, এগুলো কিন্তু মানে খুব সাধারণ ব্যাপার না। ধন্যবাদ মাহবুব কামাল। আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে। আজকে আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন, মাহবুব কামাল, সাবেক আইজিপি AKM শহীদুল হক, মনিরুল ইসলাম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকে অনুভূতি ও গুজবের দায় এই নিয়ে আলাপ করবার জন্য। কি করে আমরা এ থেকে মুক্তি পেতে পারি সেই বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোরও তৎপর হয়ে ওঠার জরুরত আপনারা তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আজকে সময় ফুরিয়ে এলো। আপনারা দেখছেন দেশের কথা দশের কথা। আজ সময় শেষ, আমরা বিদায় নেব। তবে আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে অন্য বিষয় এবং অন্য অতিথিদের নিয়ে। শুভরাত্রি।